আপনি কি কোনোদিন ভেবে দেখেছেন যে আমাদের কাতুকুতু কেন হয় এবং মানুষের দুধের দাঁত ভেঙে সেখানে নতুন এবং মজবুত দাঁত কোথা থেকে আসে? আমাদের হিকআপস বা হেঁচকি কেন হয়? সেই সময়ে কি কেউ আমাদের কথা মনে করে? আর আঙুল ফোটালে আওয়াজ কেন হয়? আপনার মনে কি এই ধরনের প্রশ্ন কোনোদিন এসেছে? আমাদের বডি মাঝে মধ্যে অদ্ভুত ধরনের আচরণ করে। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা জানতে পারি না যে কেন আমাদের দেহ এরকম অদ্ভুত আচরণ করছে এবং এর পেছনের কারণ কি। তো চলুন আজ আমরা কথা বলবো শরীরের এমন 8টি অদ্ভুত আচরণের ব্যাপারে এবং তার পেছনের সায়েন্সের ব্যাপারে। আর এই 8টি অদ্ভুত আচরণকে আপনার অবশ্যই জেনে রাখা উচিত। সো লেটস বিগিন। নাম্বার 1, আমাদের কাতুকুতু কেন হয় আর আমরা নিজেদেরকে কাতুকুতু দিতে পারি না কেন? ওয়েল, কাতুকুতু ভাব প্রথম তো আমাদের ড্রেসের কারণে হয়, ড্রেসের সুতোর কারণে হয়। দ্বিতীয় হলো যখন কেউ আমাদেরকে ধীরে ধীরে এবং বারবার ছোঁয়ে, আর তখন আমরা অদ্ভুতভাবে ছটফট করতে শুরু করি এবং হাসতে শুরু করি। কাতুকুতু সাধারণত শরীরের সেই অংশগুলিতেই হয় যে অংশগুলিকে আমরা খুব একটা বেশি টাচ করি না, যেমন পায়ের পাতা, ঘাড়, গলা বা বগল। যখন কেউ আমাদেরকে কাতুকুতু দেয় তখন শরীরের সেই অংশটি আমাদের ব্রেনের সেরেবেলাম নামের অংশে সিগন্যাল দেয়, আর আমাদের ব্রেন মনে করে যে কাতুকুতু দেওয়া জিনিসটি বা ব্যক্তিটি আমাদের জন্য বিপজ্জনক, যার কারণে আপনার শরীর সেটিকে সরানোর এবং নিজেকে বাঁচানোর চেষ্টা করে। কাতুকুতুর সময় হওয়া হাসি আসলে আনন্দের হাসি হয় না, আপনাকে টাচ করা জিনিস বা ব্যক্তিকে ভয় দেখানোর এবং দূরে সরানোর চিৎকার হয়। আর আমরা নিজেদেরকে এই জন্যই কাতুকুতু দিতে পারি না কারণ কাতুকুতু দেওয়ার সময় আমাদের ব্রেন আমাদের হাতকে চিনে যায়, আর ব্রেন সেটিকে আমাদের জন্য বিপজ্জনক ভাবে না। এই জন্যই আমরা নিজেকে কাতুকুতু দিতে পারি না। নাম্বার 2, মানুষের শৈশবের দাঁত মানে দুধের দাঁত ভেঙে সেখানে নতুন এবং মজবুত দাঁত কেন এবং কোথা থেকে আসে? বেবি টিথ বা দুধের দাঁত জন্মের আগে থেকেই আমাদের মধ্যে থাকে। জন্মের কয়েক মাস পর ধীরে ধীরে দাঁত মাড়ির বাইরে বেরিয়ে আসতে শুরু করে। প্রথম দাঁতগুলি ছোট ছোট এবং সংখ্যায় অনেক কম থাকে। এই দাঁতগুলি শিশুকে বলতে এবং নরম খাবারকে খাওয়ার জন্য সাহায্য করে এবং আপনার স্থায়ী ও মজবুত দাঁতকে গজানোর জায়গা বানানোর কাজ করে। কিন্তু প্রশ্ন হলো যে নতুন মজবুত দাঁতগুলি মুখে আসে কোথা থেকে? অ্যাকচুয়ালি আপনার মুখে আগে থেকেই টুথ সেলস থাকে। টুথ সেলসগুলি আপনার বয়স বাড়ার সাথে সাথে মজবুত হয়ে আপনার দাঁতের আকারে বেরিয়ে আসে। মানুষের এই দাঁত কেবলমাত্র একবারই গজায়, কিন্তু আপনি কি জানেন যে একটি কুমির সম্পূর্ণ জীবনে প্রায় 50 বার তার দাঁতকে বদলায়? নাম্বার 3, আপনার হাত এবং পায়ের নখ তৈরি হয় কিভাবে আর আঙুলের নখের নিচের অংশটি কালো হয়ে যায় কেন? ওয়েল, নখ তৈরির কারণ হলো আমাদের আঙুলে অবস্থিত প্রোটিন সেলস। এই প্রোটিন সেলগুলি আঙুলের পাশে এসে শক্ত হয়ে যায় এবং ধীরে ধীরে এই কঠিন প্রোটিন সেলগুলি নখের আকারে বেরিয়ে আসে। নখের কাজ হলো আপনার আঙুলের ডগাকে কোনো ধরনের আঘাত থেকে বাঁচানো। আঙুলের বেশি কাজ ওয়েদার চেঞ্জ, কেমিক্যালের জিনিস ব্যবহার করা অথবা কম জল পান করার কারণে আঙুলে নখের কাছের অংশটি কালো হয়ে যায়। এই ব্ল্যাক মার্ককে আপনি টমেটো বা অ্যালোভেরা জেল লাগিয়ে ঠিক করতে পারেন। নাম্বার 4, আঙুলকে ভাঁজ করলে আওয়াজ হয় কেন আর এটি করলে কি আমাদের হাড় ক্ষয় হয়ে যায়? তো দেখুন, আমাদের হাড়ের জয়েন্টে কিছুটা খালি জায়গা থাকে। এই খালি জায়গাগুলো তরল অস্থিমজ্জা দিয়ে ভর্তি থাকে। তো যখন আপনি আঙুল ফোটান বা টানেন তখন এই দুই হাড়ের মাঝে কিছুটা ফাঁকা জায়গা বের হয়। এতে এক প্রকার নিম্নচাপের সৃষ্টি হয় এবং সেই ফাঁকা জায়গায় হাড়ের মজ্জা ঢুকে যায়। হঠাৎ করে এইভাবে তরল ঢোকার ফলেই সেই শব্দ সৃষ্টি হয়। এবার আসি আসল কথায় যে আঙুল টানাটানি বা ফোটানোর সঙ্গে শরীরের হাড়ের ক্ষয়ের কোনো সম্পর্ক নেই। আঙুল ফোটানোর অভ্যাস অনেক বিস্তৃত। যদি ক্ষতিকারকই হতো তাহলে এ নিয়ে অনেক রিপোর্টই পাওয়া যেত। তাই হাড়ের সমস্যা বা বাতের সঙ্গে আঙুল ফোটানোর কোনো সম্পর্ক নেই। তো যদি সারাদিন মোবাইল চালানোর পর আপনারও আঙুলে কড়কড়ে অনুভূতি আসে তো একটু আধটু আঙুল ফুটিয়ে নিতে পারেন, তাই না? নাম্বার 5, আমাদের হিকআপস বা হেঁচকি কেন হয় আর সেই সময়ে কি কেউ আমাদের কথা মনে করে? দেখুন, শ্বাস প্রশ্বাসের সময় সাধারণত আপনার লাংস আয়তনে ছোট এবং বড় হতে থাকে, আর লাংসের এই আকারকে ছোট এবং বড় করানোর জন্য লাংসের নিচে অবস্থিত ডায়াফ্রাম সাহায্য করে, যা আপনার পেটের উপরিভাগে অবস্থিত। তাড়াহুড়ো করে খেলে বা খুব বেশি হাসলে আপনার পেট এই ডায়াফ্রামকে স্পর্শ করতে শুরু করে, যার ফলে ডায়াফ্রামে জ্বালাভাব শুরু হয়, আর এর কারণে ডায়াফ্রাম আপনার লাংসে বেশি করে অক্সিজেন ভরতে শুরু করে। বেশি অক্সিজেন ভরার কারণে আপনার স্বরনালী থেকে আওয়াজ আসতে শুরু করে। এটিকে ঠিক করার জন্য আপনি ঠান্ডা জল খেতে পারেন, কিছুক্ষণ নিজের শ্বাস প্রশ্বাসকে বন্ধ করে রাখতে পারেন, অথবা জিভে চিনি বা মিষ্টি জাতীয় কোনো জিনিস রাখতে পারেন। নাম্বার 6, শীতকালে স্কিন কেন রুক্ষ এবং শুষ্ক হয়ে যায় এবং পায়ের গোড়ালি ফেটে যায় আর এটিকে কি ঠিক করা সম্ভব? বছরে একবার স্কিন ঝরে যাওয়া সাধারণ ব্যাপার, পর্ণমোচী বৃক্ষদেরও হয়। এই প্রক্রিয়ায় আপনার বডি পুরনো এবং ডেড স্কিনগুলিকে ঝরিয়ে দিয়ে নতুন স্কিনকে তৈরি করে। কোনো কেমিক্যালের সংস্পর্শে এলে, বেশি শুকিয়ে যাওয়ার কারণে বা স্কিনে অ্যালার্জির কারণে বেশি এবং শীঘ্রই স্কিন ঝরতে শুরু করে। আর ঠান্ডায় আপনার পায়ের গোড়ালি ফাটার কারণও হলো আপনার এই শুকনো স্কিন।
পায়ের সবথেকে নিচের স্কিন আমাদের শরীরের সবথেকে কঠিন স্কিন হয়। শীতকালে জল এবং ধুলোবালি লাগার কারণে এবং বারবার শুকিয়ে যাওয়ার কারণে এই শক্ত স্কিন আপনার দেহের চাপের কারণে ফাটতে শুরু করে। এটিকে ঠিক করা খুবই ইজি। এই সময় পায়ের এই অংশটি ময়েশ্চার চায়, তো ময়েশ্চারাইজার ক্রিম বা গরম জল আপনার এই সমস্যাকে ঠিক করে দেয়। গরম জল দিয়ে পা ধুলে আপনার পায়ের স্কিন নরম হবে এবং ময়েশ্চারাইজার ক্রিম বা তেল দিয়েও আপনার পা নরম হবে, যার ফলে ধীরে ধীরে আপনার পায়ের ফাটা স্কিন ঝরে নতুন স্কিন বেরিয়ে আসবে। নাম্বার 7, জ্বরকালীন আমাদের শরীরে উষ্ণতা বা গরম কোথা থেকে আসে এবং ঠান্ডায় আমাদের শরীর কাঁপতে শুরু করে কেন? জ্বরের সময় আপনার সম্পূর্ণ শরীর যে গরম হয়ে যায়, এর পেছনে আপনার শরীরের ভেতরে চলে বিশাল যুদ্ধ, মানে বডিতে চলার রিয়াকশনস। আশেপাশের এনভায়রনমেন্ট চেঞ্জ হওয়ার কারণে বা ঠান্ডার কারণে বহু ধরনের ভাইরাস এবং ব্যাকটেরিয়া পরিবেশে ভেসে বেড়ায়। খাদ্য, জল এবং বাতাসের মাধ্যমে এই ভাইরাস এবং ব্যাকটেরিয়াগুলি আপনার শরীরে প্রবেশ করে। আর এই ডেডলি ভাইরাস এবং ব্যাকটেরিয়া থেকে বাঁচানোর জন্য আপনার শরীরের ইমিউন সিস্টেম এই জীবাণুগুলির সাথে লড়াই করতে শুরু করে। এই কারণেই আপনি টায়ার্ড ফিল করেন এবং আপনার শরীর গরম হতে শুরু করে। শরীরের এই উষ্ণতা জীবাণুকে মারার কাজ করে। আপনি কি জানেন যে ডক্টরদের হিসেবে সামান্য জ্বর হলে ওষুধ খাওয়া উচিত নয়, কারণ ওষুধ লাইক প্যারাসিটামল আপনার শরীরকে ফোর্সফুলি ঠান্ডা করার চেষ্টা করে। এই কেসে আপনি জুস বা আদা বা শিউলি ফুলের পাতার রস করে খেতে পারেন এবং রেস্ট করতে পারেন, এতেও আপনার জ্বর ভালো হয়ে যাবে। নাম্বার 8, জলকে মুখ উঁচু করে পান করলে কেন আমরা বেশি পরিমাণে জল পান করতে পারি, আর এইভাবে জল পান করলে কি আমাদের শরীরে কোনো ক্ষতি হয়? দেখুন বন্ধু, খাবার বা জলকে খাওয়ার সময় কিছুক্ষণের জন্য সেই খাদ্য বা জল আমাদের মুখে থাকে, যেখানে আমাদের মুখের সালাইভা খাবার ও জলের সাথে মিশে যায়। আর এই সালাইভা খাদ্যে বা জলে অবস্থিত ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, কিন্তু সালাইভার কারণে খাদ্য বা জল কিছুটা গাঢ় হয়ে যায়, যার কারণে আমাদের পেট শীঘ্রই ভরে যায়। কিন্তু মুখ উঁচু করে জল খেলে জল মুখের মধ্যে কিছুক্ষণ থাকার সময় পায় না, যার কারণে জলে অবস্থিত ব্যাকটেরিয়া সরাসরি পেটে চলে যায়, যার কারণে আমাদের গ্যাস বা বদহজমের মতো সমস্যা হতে পারে। ডক্টরসও বলে যে জলকে গ্লাস বা বোতলে মুখ লাগিয়ে আস্তে আস্তে পান করা উচিত। তো বন্ধু, এই ভিডিওটি আপনাকে কেমন লাগলো কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।